মধ্যপ্রাচ্যে যে ভয়ানক যুদ্ধ বিশ্ব দেখছে, আমেরিকা ইসরায়েল একদিকে আর একদিকে ইরান, প্রায় 19 দিন অতিক্রম করলো, তৃতীয় সপ্তাহ শেষ হতে চললো এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে বলেছিল যে 2 সপ্তাহের মধ্যে ইরানের রেজিম চেঞ্জ করবে এবং ইরান দখল করবে, দূর দূর অবধি সেটা দেখা যাচ্ছে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য কি, এখনও যারা মিলিটারি অ্যানালিস্ট আমরা কিন্তু এখনও সেই উদ্দেশ্য বুঝতে পারছি না। উদ্দেশ্যবিহীন একটা লড়াই। এখন আমেরিকা তার আঙুল দেখাচ্ছে ইসরায়েলকে, ইসরায়েল দেখাচ্ছে আমেরিকাকে। যুদ্ধ কেন শুরু হয়েছিল, যুদ্ধের উদ্দেশ্য কি, সেটাই খুব পরিষ্কার নয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এত হাজার কিলোমিটার দূরে এসে ইরানের ওপর যে আঘাত করলো এবং প্রথম ঘন্টায় একজন 86-87 বছরের একজন শিয়া লিডার, শিয়া সুপ্রিমো আয়াতুল্লাহ খামেনিকে তারা শেষ করলো তাদের মিসাইল এবং তাদের এয়ারফোর্স হানায়। প্রায় 30টা বোম মেরেছিল যেখানে মিটিং চলছিল। তারা ভেবেছিল যে ইরানের কমপ্লিট যে লেয়ার্ড লিডারশিপ আছে সেটাকে যদি শেষ করে দেওয়া যেতে পারে, তাহলে পরের দিনই ইরান মাথা নত করে এই প্রেসিডেন্ট ট্রাম্পের যে জুতো তাদের বোধহয় চুম্বন করবে। সেটা কিন্তু সফল হয়নি। ইরান মাথা নত করতে জানে না, ইরান মাথা নত করে না এবং তাদের ইতিহাস বলছে তারা কোনোদিন মাথা নত করেনি। আমরাও ইরান ইরাক লড়াইয়ের সময় দীর্ঘ 8 বছর দেখেছি কিভাবে ইরান ইরাকের সঙ্গে লড়াই করেছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আগে 8 জন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি কথোপকথনের দ্বারা ইরানের সঙ্গে একটা বার্তালাপ চলছিল, একটা কূটনীতি চলছিল। সেই জায়গায় ইসরায়েলের সাথে একসঙ্গে ইরানকে আঘাত করা, তাদের এয়ারফোর্স ইউজ করলো, মিসাইল ইউজ করলো, কিন্তু তারা মনে হয় কোথাও না কোথাও ইরানের যে শক্তি সেটা কোথাও না কোথাও আন্ডার এস্টিমেট করেছে। তাদের ইন্টেলিজেন্স এজেন্সিস, তাদের ডিফেন্স এজেন্সিস মার্কিন যুক্তরাষ্ট্র ঠিকভাবে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেই অ্যাডভাইসটা করেনি এবং তার জন্যেই আমার মনে হয় কোথাও না কোথাও তারা ইরানকে আন্ডার এস্টিমেট করেছিল। ইরানের যে মিসাইল আর্সেনাল, কোথাও না কোথাও তারা ভেবেছিল বোধহয় কয়েক ঘন্টার মধ্যে মিসাইলকে ইরানকে কন্ট্রোল করে নেওয়া খুব সোজা। ওরা জানতো না ইরানের কাছে ফাতে আছে, একটা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ফাতে আছে, র্যাড 500 আছে যেটা 500 কিলোমিটার যেতে পারে, জোলফাগার আছে, এগুলো প্রত্যেকটাই এসআরবিএম। তাদের কাছে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ছিল, হাজ কাসেম, সেজিল আমরা দেখেছি কিভাবে ইরান, ইসরায়েল এবং ডিফারেন্ট গালফ যে নেশনগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, কিভাবে ইউজ করেছে। সেজিল যেটা প্রায় 2500 কিলোমিটার অবধি যেতে পারে, খোরামশের 4 2000 কিলোমিটার যেতে পারে, প্রত্যেকটা মিডিয়াম রেঞ্জ। তারপর তাদের কাছে হাইপারসনিক, সুপারসনিক ইরানের কাছে মিসাইল আছে, কাদের, ফাতা 1, খোয়েমশারের, খেইবার শেখান, এই প্রত্যেকটা মিসাইল আর্সেনাল যেগুলো হাইপারসনিক, সুপারসনিক, যেটা এয়ার ডিফেন্সও ইসরায়েল অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স তাই সেগুলোকে আটকাবার খুব বেশি আটকাতে পারে না, কারণ তারা তাদের ফ্লাইট পাথ চেঞ্জ করতে পারে যেগুলো হাইপারসনিক অথবা সুপারসনিক মিসাইল আছে। ব্যালিস্টিক মিসাইল অফকোর্স এয়ার ডিফেন্স 3rd পেট্রিয়ট দিয়ে তারা হয়তো আটকেছে, কিন্তু যেগুলো ড্রোন শাহিদ 136, $50,000, $35,000 সেই দিয়ে পেট্রিয়ট মিসাইল, যে পেট্রিয়ট মিসাইলের দাম প্রায়, আমি যদি যারা শুনছেন আমি যদি ইন্ডিয়ান কারেন্সিতে বলি আরও সহজভাবে 35,000 থেকে 50,000 একটা ইরানের শাহিদ 136, সেটাকে আটকাতে একটা পেট্রিয়ট মিসাইল সেটা $9 লক্ষ দাম, $9 লক্ষ। 3rd মিসাইল সেটা $12 লক্ষ দাম। তো সেই জায়গায় তারা যুদ্ধ করছে। ইরান একটা সস্তা ড্রোন পাঠাচ্ছে এবং সেটাকে ইন্টারসেপ্ট করতে 1টা 2টো অথবা কোনো সময় 3টে পেট্রিয়ট অথবা 3rd ইন্টারসেপ্টর মিসাইল লাগছে। সেই জায়গায় ইরান কিন্তু তার যুদ্ধ তীব্র থেকে তীব্রতম করেছে। বিশেষ করে আজকে আমরা 19 দিন বাদে দেখছি কিভাবে ইসরায়েলের হাইফা পোর্ট, ইসরায়েলের বেনগুরিয়ান এয়ারপোর্ট এবং যে স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে সেগুলোকে প্রায় গুঁড়িয়ে দিয়েছে। এখনও আমরা জানি না যে ইসরায়েলের যে সুপ্রিম নেতাহনু উনি কোথায়। প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতাহনুকে কিন্তু
পাবলিকে বহুদিন হয়ে গেল, প্রায় 14-15 দিন হয়ে গেল তাকে দেখা যাচ্ছে না। তার একটা জীবন সংশয় হয়েছিল। ইরান যে জায়গায় মিটিং হচ্ছিল সেই বাড়িটাকে কিন্তু তাদের মিসাইল দিয়ে ধ্বংস করেছে, এবং তারপর থেকে পাবলিক অ্যাপিয়ারেন্স কিন্তু আমরা নেই, এবং অনেক খবর উঠে আসছে উনি জীবিত আছেন কিনা একটা প্রশ্নচিহ্ন উঠে আছে, আমরা বলতে পারবো না, তবে একটা প্রশ্নচিহ্ন আছে এক। এবং দ্বিতীয়ত উনি কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স করেনি। দুই, তার সঙ্গে সঙ্গে আমরা এই 19 দিন পর যেটা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালীটা একবারে চোক পয়েন্ট এবং ইরানের স্ট্র্যাটেজিক অ্যাসেট বলতে পারি, কারণ তারা কমপ্লিট কন্ট্রোল নিয়ে নিচ্ছে এই হরমুজ প্রণালী। 33 কিলোমিটার একটা প্রণালী, স্ট্রেট অফ হরমিউজ, যেখান থেকে পৃথিবীর সমস্ত রাষ্ট্রের তেল যায়, গ্যাস যায়, এবং ইউরোপিয়ান কান্ট্রিজ এবং দক্ষিণ এশিয়ার যতগুলো রাষ্ট্র আছে, ইন্ডিয়া, চায়না, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, প্রত্যেকেই কিন্তু নির্ভরশীল গালফের যে তেল এবং তার গ্যাস। ইন্ডিয়া নিশ্চিতভাবে, চায়না আরও বেশি করে ইরানের ওপর নির্ভরশীল। তবে চায়না, ইন্ডিয়া এবং কিছু কিছু রাষ্ট্রের জাহাজ তবু একটা দুটো করে যাচ্ছে। চায়নার যে জাহাজ সেগুলো ইরানি এগুলোকে ক্রস করে দিচ্ছে এই স্ট্রেট অফ হরমুজ, কারণ চায়না এবং রুশ তারা কিন্তু কোথাও না কোথাও থেকে পেছন থেকে ইরানকে বোথ মিলিটারিলি সাপোর্ট করছে, আর্থিকভাবে সাপোর্ট করছে। সেই সাপোর্ট কিন্তু প্রথম দিন থেকেই চলছে। কিন্তু যেটা ভয়াবহ হচ্ছে যে এই হরমুজ প্রণালীটা যেটা চোক পয়েন্ট হয়ে গেছে বিশ্বের জন্যে, বিশ্বের যে আর্থিক যে রিসেশন সেইটার দিকে কিন্তু ভয়ঙ্করভাবে এগিয়ে যাচ্ছে। জ্বালানি সংকট এবং আর্থিক যে বৈষম্য একটা পুরো পৃথিবীতে গ্রাস করছে এই হরমুজ প্রণালীর জন্যে, সেটা কিন্তু কোথাও না কোথাও প্রত্যেক রাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র দিকে আঙুল তুলতে বাধ্য করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বহু রাষ্ট্রে, বিশেষ করে তার ন্যাটো অ্যালাইদের কাছে রিকোয়েস্ট করেছিল সাহায্যের জন্যে, প্রায় সবাই সেটাকে না করে দিয়েছে। সেটা ইউনাইটেড কিংডম হোক, স্পেন, ফ্রান্স, জার্মানি, কেউ কিন্তু আজকে এই ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে নেই। এবং প্রেসিডেন্ট ট্রাম্প সবার কাছে রিকোয়েস্ট করেছে, সবাই কিন্তু এক অর্থে না করে দিয়েছে, কেউ পাশে নেই। এই হরমুজ প্রণালী যেভাবে ইরান বন্ধ করেছে তাতে কিন্তু একটা তেলের সংকট এবং গ্যাসের সংকট পুরো পৃথিবীময় কিন্তু গ্রাস করেছে। এবং ভারত তার থেকে বাদ নেই, চীন বাদ নেই, এবং গ্লোবাল সাউথে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকে কিন্তু এর আয়ত্তের মধ্যে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্র যারা এই যুদ্ধ শুরু করেছে তাদের রাষ্ট্রেও কিন্তু প্রায় $1 বেশি পার ব্যারেল কিন্তু তেলের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। এবং ইনফ্লেশন এটা যদি বাড়তে থাকে, যদি পার ব্যারেল যদি $100 কাছে গিয়ে এখন ঠেকেছে, যদি এর থেকেও বাড়ে, যে আমেরিকার যে ইনফ্লেশন 2.4%, সেটা কিন্তু এখন নিয়ার অ্যাবাউট 4.5, আর তার থেকেও যদি $150 পার ব্যারেল গিয়ে ক্রুড অয়েল বাড়ে, সেটা কিন্তু আমেরিকায় প্রায় 6%-এর কাছে ইনফ্লেশন বাড়বে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের নাগরিকের কাছে কিভাবে মিড টার্ম ইলেকশনে মুখ দেখাবে, সেটা একটা বড় প্রশ্নচিহ্নর মুখে। তাছাড়াও যেভাবে বডি ব্যাগ আমেরিকান সামরিক বাহিনীর ফেরত যাচ্ছে, প্রায় ইতিমধ্যে আমরা জানি 12-13 জনের বেশি আমেরিকান সামরিক বাহিনীর যারা সৈনিক আছে, সোলজার্স অ্যান্ড অফিসার্স, তাদের কিন্তু ডেড বডি গেছে, আর 200 জনের ওপর তারা কিন্তু ইনজোর্ড। প্রায় আমরা জানতে পেরেছি যেটা 35 থেকে 40 জন তাদের কিন্তু খুব সিরিয়াস অবস্থা, আমেরিকান যে সামরিক বাহিনীর সোলজার আছে। ইসরায়েলের একই ব্যাপার, ইসরায়েলের বিরাট ক্ষতি হয়েছে তাদের রাষ্ট্রে। এবং আমরা জানি ইতিমধ্যে কয়েক লক্ষ কোটি টাকা এই উদ্দেশ্যবিহীন লড়াইতে আমেরিকা কিন্তু তাদের ক্ষয় হয়েছে। তাদের MQ-9 যে রিপার ড্রোন আছে, প্রায় 11টা ড্রোন কিন্তু ইতিমধ্যে ইরান নষ্ট করেছে। প্রত্যেকটা ড্রোনের একটা ড্রোনের দাম $30 মিলিয়ন। MQ-9 রিপার ড্রোন সবচেয়ে অত্যাধুনিক ড্রোন, সেগুলো কিন্তু ভেঙে নামিয়ে দিয়েছিল ইরান। তার সঙ্গে
যে বিভিন্ন রাডার ইনস্টলেশন আছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, কমিউনিকেশন সেন্টার, এয়ারফোর্স বেস, যে গালফ দেশ, 9টা গালফ দেশ প্লাস ইসরায়েল, সমস্ত জায়গায় কিন্তু অ্যাট্যাক হয়েছে ইরানের মিসাইল, যে ক্ষেপণাস্ত্র আমি যেগুলো বললাম, খোরামশাহের থেকে কাদার, ফাতাওয়ান, সেইগুলো জায়গায় কিন্তু অ্যাট্যাক করেছে। সস্তা ড্রোন এই বেসগুলোতে কিন্তু অ্যাট্যাক হয়েছে এবং তাদের এই মুহূর্তে 19 দিন পর খুবই খারাপ অবস্থা। তাই সাউথ কোরিয়া এবং জাপান থেকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম খুলে নিয়ে আসতে হচ্ছে। জাপান থেকে ইউএসএস ট্রিপলি ও প্রায় 2500 মেরিন, ইউএস মেরিন, যে সবচেয়ে ভালো তাদের যে সৈনিক যে ইউনিট, সেটাকে মুভ করছে। তারা চাইছে যে এয়ার সুপিরিয়রিটিতে ইরান দখল করা যাবে না, তারা চাইছে বুটস অন দ্য গ্রাউন্ড, যে সামরিক বাহিনী ইরানে নামাবে। তাই জন্য ইউএসএস ট্রিপলি যেটা জাপানে ছিল সেটাকে মুভমেন্ট করেছে। আমরা জানি তাদের সবচেয়ে অত্যাধুনিক যে জাহাজগুলো, এয়ারক্রাফট ক্যারিয়ার, ইউএসএস জেরাল্ড ফোর্ড, যার দাম যেটা বানাতে $13 বিলিয়ন, এই এয়ারক্রাফট ক্যারিয়ার, দ্য মোস্ট এক্সপেন্সিভ এয়ারক্রাফট ক্যারিয়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড, যেটা অলরেডি সৌদা নেভাল বেস ক্রেট বলে যে জায়গাটা, সেখানে চলে গেছে রিফিউলিংয়ের জন্য, সৌদা নেভাল বেস। এবং আমরা আর একটা জানি যে ইউএসএস এব্রাহাম লিঙ্কন, সেখানে ইরানের মিসাইল, সেই ক্ষেপণাস্ত্র অ্যাটাক হয়েছে এবং প্রায় ওখানে বিধ্বস্ত হয়েছে। সেই জাহাজটা ইউএসএস এব্রাহাম লিঙ্কন, সেটা কিন্তু ফেরত চলে যাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়। সাউদি, ইউএই, বাহরেন, কুয়েত, কাতার, ওমান, এই প্রত্যেকটা জায়গায় যেখানে বেস ছিল সেগুলোকে কিন্তু এখন বিধ্বস্ত করে দিয়েছে, ভেঙে দিয়েছে, গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ইরান কিন্তু মাথা নত করছে না। তবু আমরা গতকাল জানি যে আবার একটা জায়গায় ক্ষেপণাস্ত্র, এই আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্রর দ্বারা ওদের ইরানের যে সিকিউরিটি হেড ছিল ডক্টর আলী লারিজানি, ইনি কন্ট্রোল করছিল এবং বহুদিনে তার এক্সপিরিয়েন্স, সবাই খুব সম্মান করে ডক্টর আলী লারিজানিকে। উনি তার কন্যার বাড়ি গিয়েছিল তেহরানে, পারদিস এরিয়া, পারদিস বলে একটা তেহরানে জায়গা আছে, এবং সেই বাড়িটা কিন্তু ইউএস তার মিসাইল দিয়ে, ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করলো। এবং আমরা যতদূর জানতে পারছি ডক্টর আলী লারিজানির কিন্তু ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ডক্টর আলী লারিজানি, যিনি সিকিউরিটি চিফ ছিল আইআরজিসি, তাকে যেভাবে হত্যা করলো মার্কিন যুক্তরাষ্ট্র, এতে কি হলো, এতে ইরানের যে সাধারণ মানুষ, যে শিয়া কমিউনিটি, তারা কিন্তু আরও একজোট হয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। এবং আজ ভোর রাত্রিরে ইসরায়েলের ওপর যেভাবে ক্ষেপণাস্ত্র স্ট্রাইক করেছে, মোর দ্যান 100 স্ট্র্যাটেজিক অ্যাসেট ইসরায়েলের সেই এই অ্যাটাকের নিচে কিন্তু এসছে ইরানের তরফ থেকে। এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি, ইসরায়েলে কিন্তু একটা ভয়ানক অবস্থা, তীব্র থেকে তীব্রতম যেভাবে অ্যাটাক হয়েছে, ধ্বংসস্তূপ বেশিরভাগ জায়গায়। হাইফা পোর্টে, যেখানে ইসরায়েলের প্রায় 70% অয়েল, বিশেষ করে যে প্লেন ওড়ে এয়ারক্রাফট ফুয়েল যেগুলো থাকে, এয়ারক্রাফট টারবাইন ফুয়েল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তাতে জ্বালানির সংকট, ইসরায়েলও কিন্তু এর থেকে বাদ যাচ্ছে না। এবং সেই দিকে দেখতে গেলে কিন্তু ইসরায়েলের কোথাও না কোথাও একটা টান পড়ছে, তেলের সংকট কিন্তু ইসরায়েলেও পড়ছে। এই তেলের সংকটটা যদি দূর করতে না পারে, এই হরমুজ প্রণালী যদি খুলতে না পারে, তাহলে কিন্তু যত রাষ্ট্র আছে তারা কিন্তু সেই দায়ী করছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে, পুরো পৃথিবীকে ধাক্কা দিয়ে একটা সংকটের দিকে ঠেলে দেওয়া। কোনো রাষ্ট্র, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, যারা আমেরিকার অ্যালাই এবং বন্ধু দেশ ছিল, তারা কিন্তু সবাই আঙুল তুলতে শুরু করে দিয়েছে। তাই আমেরিকা এবং ইসরায়েল প্রায় পৃথিবীতে এক ঘরে হয়ে যাচ্ছে। ভারত ভারত মাল্টি অ্যালাইনমেন্ট ডক্টরিনে বিশ্বাস করে, কোনো একটি রাষ্ট্রের পাশে না। ভারত 140 কোটি দেশ, ভারতের প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছে যে ইরান ভারতের পরম বন্ধু এবং আমাদের সঙ্গে যে দীর্ঘ ইরান এবং ভারতের সুসম্পর্ক, আজকের দিনও কিন্তু ইরান সেই জায়গা থেকে তাদের ভারতের যে জাহাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছাড়ছে। তবু কিছু জায়গায় হয়তো ইরানের কোথাও না কোথাও একটা
পয়েন্ট অফ অবজেকশন ভারতের প্রতি ছিল, যেভাবে ভারত ইসরায়েলের প্রতি কিছুটা নরমপন্থী দেখিয়েছে, কিছুটা আমেরিকার প্রতি নরমপন্থী দেখিয়েছে। সেই জায়গায় এটা ইরানের তরফ থেকে ভারত নিউট্রালিটি এখনও বজায় রাখছে। ভারত ইরানের সাথে যেভাবে বন্ধুত্ব সেইভাবে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে কিন্তু একইভাবে চলছে। তবু একটা জায়গায় কোথাও না কোথাও সূক্ষ্মভাবে ইরানের তরফ থেকে ভারতের সঙ্গে যে সম্পর্ক ভারতে এবং ইরান ছিল, কোথাও না কোথাও ছোট হলেও একটা ইরানের ধাক্কা লেগেছে। সেই জায়গায় এই হরমুজ প্রণালী কতদিন এই পৃথিবীকে আটকে রাখবে, তার জ্বালানি সংকট যেভাবে হয়েছে, যে রিসেশনের দিকে যেটা ঠেলে দিচ্ছে আমেরিকা পুরো পৃথিবীকে, বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো সামাল দিতে পারবে কি না এই ইনফ্লেশন, এই রিসেশন, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘরে তার কাউন্টার টেরোরিজমের যিনি হেড ছিলেন মিস্টার কেন্ট, তিনিও কিন্তু গতকাল রিজাইন করেছে। তুলসী গাবার্ডও স্টেটমেন্ট দিয়েছে যে আমরা এই লড়াইয়ের পক্ষে হয়তো ছিলাম না, এবং এই লড়াই কি হতে পারে সেটা কিন্তু আমরা মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতিকে খুব পরিষ্কার করে ব্রিফিং দিয়েছিলাম, কিন্তু তারপরও তারা এই যুদ্ধে গেল, কাদের জন্যে গেল, কে প্রেশার দিয়েছে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই যুদ্ধের ধোঁয়াশা এবং কুয়াশা পরিষ্কার হবে নিশ্চিতভাবে বলবে। কিন্তু এই যে ইরানকে দমিয়ে রাখা যায় না সেটা খুব পরিষ্কার করে আমরা দেখলাম। এবং চীন রাশিয়া যেভাবে ইরানকে একটা ট্যাসিট সাপোর্ট দিচ্ছে, চীন একটা মিসাইলও ফায়ার করেনি। চীন তার এনার্জি, তার তেল খুব সহজভাবে ইরানের ওই হরমুজ প্রণালীর থেকে পাচ্ছে। এবং যে ইন্টেলিজেন্স গ্যাদার করছে চায়না, এই আমেরিকান মিলিটারির ক্যাপাবিলিটি, তারা কিভাবে লড়াই করছে, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাউন্টার মেজার কী আছে, তাদের যে ফাইটার আমেরিকার F-35B2 কীভাবে লড়াই করছে, B2-র এমিশন চায়নার একটা AI কোম্পানি বলছে সেই এমিশন যে কেউ নিতে পারে না পৃথিবীতে, সিগন্যাল ইন্টেলিজেন্স সেটা নাকি গ্যাদার করতে পেরেছে। থার্ড মিসাইল, পেট্রিয়ট মিসাইল, এই যে সস্তা ড্রোন যেগুলো ইউজ করছে ইরান, সেগুলো ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হয়েছে সেগুলো কিন্তু চুপ করে বসে চায়না এবং রাশিয়া এই কমপ্লিট কম্পোনেন্টস যেভাবে কাজ করছে ওখানে, সেটার কিন্তু লেখা পড়া প্রত্যেকটা জিনিস হয়ে যাচ্ছে যে ওয়ার ব্যাটলফিল্ড যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার চলছে সেটা কিভাবে চলছে, তারা কিন্তু তাদের মতন করে সব কিছু লিখে নিচ্ছে। তাদের রিপার ড্রোন, এই যে MQ-9 যে 11টাকে ভেঙে দিল ইরান, কিভাবে ভেঙে দিল, কারা হেল্প করছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ক্লিয়ার। এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে চায়নার যে বেদিউ BEIDOU বেদিউ যে GPS সিস্টেম আছে, তার জন্যেই, সেই সাহায্যের জন্যেই যে অ্যাকিউরেট রিয়েল টাইম ইনফরমেশান দিচ্ছে। ইরান কিন্তু এই সমস্ত স্ট্র্যাটেজিক অ্যাসেট যেগুলো গালফ কান্ট্রিতে হয়েছে জায়গায় জায়গায় কিন্তু দেখে দেখে মারছে। এটা যে আগে জুন মাসে যে 2025-এ যে লড়াই হয়েছিল, ইরান আমেরিকান GPS ইউজ করেছিল, যেখানে স্পুফিং করা যায়, কোঅর্ডিনেট চেঞ্জ করে দেওয়া যায়। কিন্তু চায়না GPS যেটা ইউজ করছে, যেটাকে বেডিউ স্যাটেলাইট সিস্টেম বলে, তার মাধ্যম দিয়ে কিন্তু অ্যাকিউরেট কোঅর্ডিনেটস পাচ্ছে, এবং যেসব স্ট্র্যাটেজিক টার্গেট ইসরায়েল অথবা যে গালফ নটি দেশ আছে সেখানে কিন্তু আঘাত এবং প্রত্যাঘাত ইরানের মিসাইল করছে এবং ধ্বংস করেছে। এবং বেনগুরিয়ান এয়ারপোর্টে F-35 প্রায় 7খানা F-35 শোনা যাচ্ছে যেগুলো রাখা হয়েছিল শেল্টারের মধ্যে। এই খোরামশাহের মিসাইল যেটা ইরান মেরেছিল, 7টা প্লেন কিন্তু F-35 নষ্ট করেছে, যেটা মানে $thousands of billion হ্যাজ গন ডাউন দ্য ড্রেন। তো আমেরিকার কয়েক লক্ষ কোটি টাকা অলরেডি আরব সাগরে ডুবে গেছে। তাদের বাড়িতে মানে আমেরিকার সয়েলে বডি ব্যাগ আমেরিকার সৈনিকের ফিরছে। আমেরিকাও তাদের জ্বালানির সংকট হচ্ছে, তাদেরও রিসেশন এবং ইনফ্লেশন বাড়ছে। তো এই উদ্দেশ্যবিহীন লড়াই যে প্রেসিডেন্ট ট্রাম্প এত 1000 কিলোমিটার ধরে ইরানের ওপর করতে গেল, তার যে মিলিটারি লেসেন্স, যারা মিলিটারি অ্যানালিস্ট, যারা মিলিটারি ইতিহাস নিয়ে গবেষণা করে, এইটা খুব পরিষ্কার করে লেখা থাকবে। এবং আমি জানি না যে
মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে যেখানে গেছিল এবং পিঠ দেখিয়ে ফেরত গেছে, তা সেটা ভিয়েতনাম হোক, সেটা ইরাক হোক, সেটা আফগানিস্তান হোক, সিরিয়া, লেবানন, সব জায়গায় পিঠ দেখিয়ে ফেরত যেতে হয়েছে। সেই একইভাবে আবার একটি শিয়া দেশ ইরানকে উদ্দেশ্যবিহীনভাবে লড়াই করলো এবং ভাবলো যে 48 ঘন্টা পরে ইরানের সমস্ত নাগরিক প্রেসিডেন্ট ট্রাম্পের বুটের সামনে শুয়ে পড়বে। সেটা কিন্তু সত্যি হলো না। এখনও ইরানের হাতে কয়েকটা ব্রহ্মাস্ত্র আছে, এটাই আমি বলে শেষ করছি। এবং সেই ব্রহ্মাস্ত্রগুলো, যেটা আমি আগেও বলেছি, যে তাদের এই আরব দেশগুলো যদি আরও সাহায্য করে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে, তাদের যে ডিস্যালিনেশন প্ল্যান্ট আছে, যেখানে মিষ্টি জল পায়, এই সমুদ্র জল থেকে মিষ্টি জল করে, সেই ব্রহ্মাস্ত্র যদি সেই ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোকে উড়িয়ে দেয়, তাহলে কিন্তু হাহাকার হবে এই গালফ অথবা ইসরায়েলে। সেই দিন যেন বিশ্বকে না দেখতে হয়, সেই ব্রহ্মাস্ত্র যেন ইরানকে না ফেলতে হয়। কারণ ইরানের অনেক ক্ষতি হয়েছে, সাধারণ মানুষকে মারা হয়েছে, ছোট ছোট স্কুলের বাচ্চাদের মেরে দিয়েছে, সিভিলিয়ান টার্গেট মেরেছে, মহিলা এবং শিশুদের আমেরিকা এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র দিয়ে শেষ করেছে। ইরানও নিজেকে বাঁচাবার জন্য, তার সার্বভৌমত্বর ওপর আঙুল রাখার জন্য, তাকে যেভাবে নিজের দেশকে বাঁচাতে হয় সে প্রত্যাঘাত করেছে এবং করবে, কেনই বা করবে না। তো আঘাত প্রত্যাঘাত চলছে, কিন্তু ভারতবাসী হিসেবে এই লড়াই শেষ হওয়া উচিত, শান্তি ফেরা দরকার। কারণ হরমুজ প্রণালী না খুললে ভারত তো নিশ্চিতভাবে যে জ্বালানি সংকট চলছে, গ্যাসের সংকট চলছে, রান্নাঘর অবধি এই লড়াইয়ের যে এফেক্ট প্রত্যেক ভারতবাসীর রান্নাঘরে পৌঁছে গেছে। আমরা চাই যে যুদ্ধ শেষ হোক, শান্তি ফিরে আসুক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সুমতি বুদ্ধি যত তাড়াতাড়ি ফিরে আসুক, পৃথিবী বাঁচবে।